Hello everyone, welcome to my class World of NCERT. In today's class we will cover the pedagogy topic or very important one is Lawrence Kohlberg's theory of moral development. আজকের ক্লাসে আমরা পেডাগজির খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে কোহলবার্গস থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট বা কোহলবার্গসের মরাল ডেভেলপমেন্টের যে থিওরিটা উনি দিয়েছেন এটা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তো চলুন স্টার্ট করা যাক। এর আগের ক্লাসগুলিতে আমরা জিন পিয়াজে এবং ভাইগোটস্কির ইম্পর্টেন্ট থিওরিগুলি পড়েছি। আপনারা যদি আজকে প্রথম ক্লাসটা করে থাকুন তাহলে নিশ্চয়ই প্রিভিয়াস ক্লাসগুলিতে গিয়ে চেক করবেন। এছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজি যে টিচিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট এটার পুরোটা লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে নিশ্চয়ই দেখবেন। তো বলছে লরেন্স কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট ইজ এ framework that explains the evolution of human moral reasoning through six stages. তো বলছে লরেন্স কোহলবার্গের যে থিওরিটা, এই থিওরিটা বেসিক্যালি ইজ এ ফ্রেমওয়ার্ক দ্যাট এক্সপ্লেইনস দ্য ইভলিউশন অফ হিউম্যান মরাল রিজনিং। বলছে এই স্টেজটা কি করে মানুষের, যেমন জিন পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট বৌদ্ধিক বিকাশের কথা বলেছেন, ভাইগোটস্কি এটাকে আরেকটু বর্ধিত করেছেন, সোশিয়াল ডেভেলপমেন্টের কথা ইনক্লুড করেছেন, কিন্তু লরেন্স কোহলবার্গ মনে করেন যে মানুষের যে বিকাশটা হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্টটা বৌদ্ধিক বিকাশটা যে হচ্ছে, এটা মরাল ডেভেলপমেন্টের কয়েকটা স্টেজ হয়ে হচ্ছে। উনি কি করছেন, উনার পুরাটা থিওরিকে, এই মরাল ডেভেলপমেন্ট থিওরিটাকে টোটাল 6টা স্টেজে ডিভাইড করেছেন। বলেছেন বিভিন্ন স্টেজে মানুষের মরাল ডেভেলপমেন্টটা এক এক রকম হয়। মরাল ডেভেলপমেন্ট কি, নৈতিক শিক্ষা। উনি বলছেন যে মানুষ বেসিক্যালি নৈতিক বোধের উপর ডিপেন্ড করে বড় হয়ে ওঠে বা তাদের বৌদ্ধিক বিকাশ ঘটে, মরাল ডেভেলপমেন্ট হয় তাদের। গ্রুপড ইন্টু 3 লেভেলস। আর এই 6 স্টেজকে কি করেছেন উনি, প্রথম উনার মরাল ডেভেলপমেন্টকে উনি কি করেছেন, 3টা ভাগে ভাগ করেছেন, 6টা ভাগে ভাগ করেছেন টোটাল। আর যে 6টা ভাগ, এটাকে 2টাকে একটা গ্রুপ, আরেকটাকে 2টাকে একটা গ্রুপ, আর আরো 2টাকে একটা গ্রুপ, তো টোটাল 3টা গ্রুপে 6টা ডিভিশন করেছেন উনি। প্রথম যে ডিভিশনটা, এটার নাম দিয়েছেন উনি প্রি কনভেনশনাল, তারপরেরটার নাম হচ্ছে কনভেনশনাল, এর পরেরটার নাম পোস্ট কনভেনশনাল। তো আমরা দেখছি যে মরাল ডেভেলপমেন্টের 3টা ভাগ, প্রথমটা হচ্ছে প্রি কনভেনশনাল, দেন কনভেনশনাল অ্যান্ড দেন পোস্ট কনভেনশনাল। তো যদি কোয়েশ্চেন আসে যে এই জায়গাটার মধ্যেই আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পেয়ে গেলাম, যে কয়েক রকম কোয়েশ্চেন হতে পারে। লরেন্স কোহলবার্গের থিওরিটার নাম কি, আপনারা বলবেন মরাল ডেভেলপমেন্ট থিওরি। নেক্সট আসতে পারে মরাল ডেভেলপমেন্ট থিওরিটা কে দিয়েছিলেন, আনসার হচ্ছে লরেন্স কোহলবার্গ। এবার মরাল ডেভেলপমেন্ট থিওরিটার কয়টা স্টেজ, টোটাল 6টা স্টেজ। বা প্রি কনভেনশনাল থিওরিটা কার থিওরি থেকে নেওয়া হয়েছে, প্রি কনভেনশনাল স্টেজ এটা হচ্ছে মরাল ডেভেলপমেন্ট থেকে, কনভেনশনাল স্টেজ কার, মরাল ডেভেলপমেন্ট, অ্যান্ড পোস্ট কনভেনশনাল কার, মরাল ডেভেলপমেন্ট। তো আমরা খুব বেসিক্যালি দেখলাম মরাল ডেভেলপমেন্টটাকে 3টা ভাগে বেসিক্যালি ভাগ করা হয়েছে, আর এই ভাগগুলিকে পরে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। আর একটু ডিটেলস আমরা নিচে গিয়ে দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা যারা করছেন, এই ক্লাসটা করার পর লরেন্স কোহলবার্গ থেকে যে কোনো রকম কোয়েশ্চেন আসলে আপনারা আনসার করতে পারবেন, এক্সট্রা আর পড়তেই হবে না, জাস্ট ক্লাসটা দেখুন। লরেন্স কোহলবার্গ ওয়াজ অ্যান আমেরিকান সাইকোলজিস্ট। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, অনেক সময় কোয়েশ্চেন এসে যায় যে লরেন্স কোহলবার্গ বা এরকম যারা থিওরি দিয়েছেন তারা কোথাকার ছিলেন এবং তাদের প্রফেশন কি ছিল। তো লরেন্স কোহলবার্গ ছিলেন একজন সাইকোলজিস্ট, কোথাকার, আমেরিকান সাইকোলজিস্ট, বেস্ট নোন ফর হিজ থিওরি অফ স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। উনি মরাল ডেভেলপমেন্ট থিওরির জন্যই বেসিক্যালি উনাকে জানা হয়। ডেভেলপড ইন 1950s। আর এই যে লরেন্স কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট থিওরিটা, এটা কখন ডেভেলপড হয়েছিল, এটা ডেভেলপড হয়েছিল 1950s-এ। 1950s কোহলবার্গস থিওরি এক্সটেন্ড জিন পিয়াজেস ওয়ার্ক অন কগনিটিভ ডেভেলপমেন্ট। বলছে যে জিন পিয়াজে যে কাজটা করেছেন কগনিটিভ ডেভেলপমেন্ট, এটাকেই লরেন্স কোহলবার্গ একটু বর্ধিত করেছেন, একটু বাড়িয়েছেন। জিন পিয়াজে এতটুকু অব্দি ডেসক্রাইব
টাইপ করেছেন, লরেন্স কোহলবার্গ এটার মধ্যেই অ্যাড করেছেন, এক্সট্রা বলেননি। বলছেন যে তুমি তো বৌদ্ধিক বিকাশের কথা বলেছো, অ্যাকচুয়ালি বৌদ্ধিক বিকাশটা কেমন ধরনের হবে, এটা হবে নৈতিক বৌদ্ধিক বিকাশ। মরাল ডেভেলপমেন্ট থিওরিটা উনি কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে অ্যাড করে দিয়েছেন। এবার এখানে একটা কোয়েশ্চেন আসে যে লরেন্স কোহলবার্গের থিওরিটা কার থিওরির সাথে কন্ট্রাডিক্ট করে বা কার থিওরিকে বর্ধিত করে নিয়ে যায়। তো এটা হচ্ছে জিন পিয়াজের থিওরি। তো বলছে ডেভেলপড ইন 1950s, কোহলবার্গ's theory extend Jean Piaget's work on cognitive development, emphasizing moral growth from childhood through adulthood. নেক্সট আমরা দেখি, নেক্সট কয়েকটা স্টেজগুলিকে আমি একটা ইমেজের দ্বারা দেখিয়েছি। এই ইমেজটা নেট থেকে নেওয়া, আপনারাও এরকম ইমেজ দেখলে একটু কি হবে, ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কিরকম ধরনের। দেখুন প্রতিটা স্টেজকে নিচে থেকে আমরা আলাদা করেছি। এই স্ট্রাকচারটা আপনারা বুঝুন, পুরাটা কোহলবার্গ থিওরি আপনি বুঝে যাবেন। প্রথম দেখুন বলছে যে প্রি কনভেনশনাল স্টেজ। এই প্রি কনভেনশনাল স্টেজটা কত বয়স থেকে কত বয়সের মধ্যে হচ্ছে? প্রি কনভেনশনাল স্টেজটা হচ্ছে 3 থেকে 7 বছর বয়সের মধ্যে। প্রি কনভেনশনাল স্টেজ 3 থেকে 7 বছর। এটার মধ্যে কি হচ্ছে, মরাল রিজনিং বেসড অন রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। বেসিক্যালি প্রি কনভেনশনাল যে এজটা 3 থেকে 7 বছরের বাচ্চাদের মধ্যে কিরকম মরালিটি থাকবে, তারা হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। একটা বাচ্চা, ছোট বাচ্চাকে যদি বলা হয় তুমি এই হোমওয়ার্কটা কমপ্লিট করলে আমি তোমাকে চকলেট দেবো, ও তাড়াতাড়ি করে করবে। আবার অন দি আদার হ্যান্ড হতে পারে ছোট বাচ্চাকে যদি বলা হয় তুমি যদি এটা না করো, হোমওয়ার্কটা না করো বা এই কাজটা না করো, তাহলে তোমাকে বেড়াতে নিয়ে যাব না বা খেলতে দেব না বা তোমাকে বকা দেব। এই যে রিওয়ার্ড আর পানিশমেন্ট, এই দুইটা জিনিস ওদেরকে লিড করে। প্রি কনভেনশনাল এজে একটা বাচ্চাকে লিড করে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। এটার বয়সটা কত, 3 থেকে 7 বছর। এইটার গ্রুপটার নাম কি অ্যাকর্ডিং টু কোহলবার্গ? প্রি কনভেনশনাল পার্ট বা স্টেজ। প্রি কনভেনশনাল স্টেজ, এটার মধ্যে দুইটা স্টেজ আছে। প্রথমটা হচ্ছে অ্যাভয়েডিং পানিশমেন্ট আর পরেরটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট। তখন বাচ্চারা দুই ভাবে কাজ করে। প্রথম হচ্ছে মা যদি বকা দেয় বা বড় কেউ যদি বা টিচার পানিশ করবে, এই ভয়ে তারা কাজ করে, তাদের মরালিটি লিড হয়। আর আরেকটা কি হচ্ছে সেলফ ইন্টারেস্ট, তাদের কি ভাল লাগে, এবার বালি দিয়ে খেলতে ভাল লাগছে, জল দিয়ে খেলতে ভাল লাগছে, দুইটা জিনিসই তারা খেলবে। কিন্তু অ্যাভয়েডিং পানিশমেন্ট, যদি ওরা ভালো খারাপ বুঝে না, এই স্টেজে তারা ভালো খারাপ বিচার করতে পারে না, তাদের পুরা মরালিটিটা বেস করে রিওয়ার্ড আর পানিশমেন্টের উপর। মা যদি বলে তুমি খেলনা দিয়ে ঘরে বসে খেলো, তোমাকে কিছু পানিশমেন্ট দেওয়া হবে না, ও বসে খেলবে। আর ওর যদি ইচ্ছা হয় বাইরে বালি দিয়ে খেলার, বালি দিয়ে খেললে কি হবে ওটার কনসিকুয়েন্সেসটা ও জানে না। শুধুমাত্র মা যদি বলে বালি দিয়ে খেললে তোমাকে পিটা দেওয়া হবে বা বকা দেওয়া হবে, তাহলে বাচ্চাটা খেলা বাদ দিয়ে দেবে। ওর নিজের মাথা দিয়ে ও চিন্তা করবে না। অ্যাভয়েডিং পানিশমেন্ট অ্যাভয়েড করার জন্য এই স্টেজে বাচ্চারা কাজ করে। আর নেক্সট কি করে, সেলফ ইন্টারেস্টে যা ভাল লাগে তাই করে, খেলতে ভাল লাগছে, কিছু একটা ফেলতে ভাল লাগছে, একটা ডিম ভাঙতে ভাল লাগছে, ওর মধ্যে তখন বুঝ নেই, কোনো মরালিটি নেই। এটা কে বলেছেন? এটা বলেছেন কোহলবার্গ। নেক্সট স্টেজটা আসছে কনভেনশনাল এজ। কনভেনশনাল এজটা কবে থেকে কবে? 8 থেকে 13 বছর বয়স অবধি কনভেনশনাল এজ কাজ করে। এই বয়সে কি হয়, বাচ্চাদের আমরা দুইটা স্টেজে দেখি, আর দুইটা স্টেজের মধ্যে কি হয়, বাচ্চাদের একটা মরালিটি বেজ রেডি হয়। এই যে নৈতিকতা বোধটা, এটা আস্তে আস্তে এবার বাচ্চারা নিজে নিজে ভাবতে শেখে। কিরকম ভাবতে শেখে দেখুন, এটা একদম এটা ভালো এটা খারাপ এত কিছু চিন্তা করে না। কিরকম হয়, প্রথম স্টেজটা হয় গুড বয় অ্যাটিটিউড। তাদের মধ্যে একটা গুড বয় অ্যাটিটিউড, মানে আমি যদি এই কাজটা করি আমাকে সবাই ভালো বলবে, আমার টিচার ভালো বলবে। যেমন দেখুন ক্লাস 3-4 এর বাচ্চাদের মধ্যে কি হয়, মনিটর হওয়ার জন্য একটা টেন্ডেন্সি থাকে যে ম্যাডাম আমি মনিটর হব, আমি ক্লাসকে শান্ত রাখবো। এবার ক্লাসের মধ্যে তারা কখনো কখনো নিজে থেকেই মনিটর হয়ে যায়, বা কোনো যে বাচ্চারা ক্লাসের মধ্যে দুষ্টামি করছে তাদের নাম লিখে নিয়ে টিচারকে দেয়, ম্যাডাম এই ছেলেটা তুমি ছিলে না সময় ক্লাসে ডিস্টার্ব করছিল। তো ওরা কি ভাবে, আমি যদি ম্যাডামের হয়ে এই কাজটা করি তাহলে ম্যাডাম খুশি হয়ে যাবে, আমাকে ভালো ছেলে মনে করবে বা ভালো মেয়ে মনে করবে। এই যে গুড বয় অ্যাটিটিউডটা এই বয়সের মধ্যে কাজ করে। কখন? কনভেনশনাল এজে
moral reasoning based on external effects ethics বলছে ওদের মধ্যে একটা মরালিটি কাজ করে, কিন্তু মরালিটিটা তাদের ভিতর থেকে আসে না, এটা আসে বাইরের থেকে। বাইরের মানুষ কি মনে করবে, বাইরে কি চলছে, এটাই তাদেরকে ওই এজটার মধ্যে লিড করে। কখন? 8 থেকে 13 বছর। লো অ্যান্ড অর্ডার মরালিটি। এবার লো অ্যান্ড অর্ডার কি? সেম আমরা মনিটরশিপের উদাহরণটা দিতে পারি, যে একটা ক্লাসে যখন একটা মনিটর বানানো হয়, লো অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য একটা বাচ্চাকে বলে দেওয়া হয়। এবার যদি লো অ্যান্ড অর্ডার মেনটেন করে তাহলে টিচার ওকে ভালো ছেলে মনে করবে, আর যদি লো অ্যান্ড অর্ডার মনে না করে তাহলে বাইরের থেকে টিচাররা খারাপ পাবে। ওই যে বাইরের ইনফ্লুয়েন্সটা, বাইরের মানুষ কি মনে করলো ল অ্যান্ড অর্ডার মরালিটিটা, যে এটা খারাপ এটা ভালো, এরকম ভাবে তারা ডিল করে। যে এই ক্লাসের পিরিয়ডে কথা বললে টিচাররা রাগ করবে বা এটা ল অ্যান্ড অর্ডারের বাইরে, তো বাচ্চারা কি করে 8 থেকে 13 বছরের মধ্যে তারা খুব ল অ্যান্ড অর্ডার ফলো করতে থাকে। দেখবে এই স্টেজের 8 থেকে 13 বছরের বাচ্চাকে এক লাইন ধরে টিচার যেইভাবে বলবে ওইভাবে লাইন ধরে স্কুল থেকে বেরিয়ে যায়। মাঠে যেতে হলে যদি বলা হয়, মানে তারা ল অ্যান্ড অর্ডার খুব ফলো করে ওই স্টেজটার মধ্যে, কারণ ওই স্টেজে বাচ্চাদেরকে ফলো করানো যায়। আর আমি সবগুলি উদাহরণ স্কুল থেকে দিচ্ছি কারণ এই উদাহরণগুলি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা বা লরেন্স কোহলবার্গের যে থিওরিটা, এটার এডুকেশনাল ইমপ্লিকেশনস কি, এই থিওরিটাকে এডুকেশনাল ফিল্ডে কিভাবে ইউজ করা হচ্ছে। তারপর কনভেনশনাল স্টেজ আমার গেল 13 বছর অবধি। তারপর আমার চলে আসলো 13 বছরের পর 14 থেকে রেস্ট, পোস্ট কনভেনশনাল এজ বা অ্যাডাল্টহুড। এখানে কি হয়, মরাল রিজনিং বেসড অন পার্সোনাল এথিক্স। এই সময়টার মধ্যে কি হয়, মরাল রিজনিংটা, মানুষের মধ্যে যে মরালিটিটা, এটা সবার আলাদা আলাদা হয়। এই কারণে দেখবে ছোটবেলা তোমার যে বন্ধুগুলি ছিল সব সময় বড় হলেও যে তাদের সাথেই বন্ধুত্ব থাকবে এমনটা না। ছোটবেলা সবাই একসাথে খেলতে যেতে, কিন্তু বড় হওয়ার পর দেখলে তোমার এমন একটা বন্ধু যে সবার থেকে টাকা ধার নেয় কিন্তু ফেরত দেয় না, এটাকে ও একটা মজা মনে করছে। আরেকটা বন্ধু দেখলে কি করলো, সব সময় পড়াশোনা করে, ও কারোর সাথে মেশে না বা পার্টি ভালোবাসে না, তো তোমার মনে হলো না ও আমার টাইপের না। তো এই যে ডিফারেন্সটা, নিজেকে জানা বা আশেপাশের মানুষকে নিজের পার্সোনাল এথিক্স দিয়ে বিচার করা, এটা চলে আসে 14 বছর বয়স থেকে বা পোস্ট কনভেনশনাল স্টেজের মধ্যে। তখন কি হয়, সোশিয়াল কন্ট্রাক্ট। প্রথম আমরা মরালিটিটা বেস হয় সোশিয়াল কন্ট্রাক্টের উপর, যে মানুষের জন্য কি ঠিক, আমি যে কাজটা করছি এটা মানুষের জন্য। যেমন দেখবে 13 বছরের বাচ্চারা বা 13 বছরের পরের বাচ্চারা যারা আছে তারা কি করবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে পার্ট নেয়, বিভিন্ন কি বলে সায়েন্স প্রজেক্ট বা কিছুতে। তো তখন তারা কি করে, ভাবে যে আমি যে এই কাজটা করছি এই কাজটার ফল সোসাইটির মধ্যে কি হবে। এই জিনিসটা যখন তাদের নিজের মধ্যে ভাবা শুরু হয়, ওইটা সোশিয়াল কন্ট্রাক্ট মরালিটি হিসাবে প্রকাশ পায়। কিন্তু এর পরের যে স্টেজটা, তারা যখন আরো বড় হয়ে যায়, যেমন ধরুন 30, 35, 40 বা রেস্ট অফ দ্য এজ যখন আরো এজ হয়ে যায়, তখন এটা প্রিন্সিপালের উপর চলে যায়। তখন একটা মানুষ পুরাপুরি ডিপেন্ড করে নিজের প্রিন্সিপালের উপর। একটা এজড লোক দেখবে, একজন মানুষ, একজন বয়স্ক মানুষ, ধরো 60 বা 50 ইয়ার্সের একজন মানুষ, পুরুষ বা মহিলা হতে পারেন, উনার একটা নিজস্ব একটা লাইফ আছে, যে 5টায় উঠে আমি মর্নিং ওয়াক করব, ঠিক 7টায় আমি যোগা করব বা পার্ক থেকে আসবো, এসে আমি টিফিন করব, এরকম তাদের একটা নিজস্ব লাইফ তারা নিজের প্রিন্সিপালে রেডি করে দেন। আবার কেউ থাকতে পারে তারা খুব বেশি ধার্মিক জীবনযাপন করা শুরু করে, যে আমি 7টা থেকে 8টা অবধি মালা জপ করব। আরেকজন বলতে পারেন যে আমি এই সময়টার মধ্যে কি করব, পরিবেশ ঠিক করার জন্য যা যা করা যায়, বৃক্ষরোপণ করা বা এইসব কাজ করব। একজন মহিলা বলতে পারেন এই সময়টার মধ্যে আমি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো তখন কি হয়, সোশিয়াল ইন্টারেক্ট না, তখন আর তারা সমাজের জন্য চিন্তা করছেন না, তারা ভাবছেন যে আমার প্রিন্সিপালস কি, আমি কি পছন্দ করি। ওই জিনিসটার জন্য কি হয়, একটা এজের পর মানুষকে দেখবে সবার লাইফস্টাইল আলাদা হয়ে যায়। কেউ শুধু শুধু ঘরে বসে বা চায়ের দোকানে, পুরুষের কথা যদি আমি বলি, কেউ একটা এজের দেখবে বিভিন্ন পুরুষ এক এক সময় এক একটা কাজ করছেন। কেউ বসে ওই টাইমটায় পেপার পড়ছেন, কেউ আবার চায়ের দোকানে বসে গল্প করছেন, আবার কেউ কি করছেন,
ইভিনিং ওয়ার্কে যাচ্ছেন, একই সময়ে যখন একই বয়সে তিনটা মানুষ তিনটা ডিফারেন্ট প্রফেশনে দেখা যায়, বুঝতে হবে তাদের নিজস্ব ব্যক্তিত্ব ওইটা তাদেরকে দিয়ে করাচ্ছে। একজন মনে করছেন আমার পত্রিকা পড়া বা দেশের খবর রাখাটা আমার জন্য ইম্পর্টেন্ট, আরেকজন কি ভাবলো না ভাবলো তাতে আমার আসে যায় না। আরেকজন বলছেন যে এইসব দেশের খবর আমার রেখে লাভ নেই, আমার শরীরের যত্ন নিতে হবে, আমার ইভিনিং ওয়াকে যেতে হবে, আরেকজন আমাকে কি বলে তাতে আমার কোনো আসে যায় না। তো নিজস্ব একটা প্রিন্সিপাল রেডি হয়ে যায় কখন, পোস্ট কনভেনশনালের লাস্ট স্টেজে। এতটুকু অবধি ক্লিয়ার হয়ে গেছে? তো এবার আমরা যাই নেক্সট। এখানের মধ্যে এগুলিকে আরেকটু ডিটেলসে বলা হয়েছে। আপনাদের কাছে যে যে বইটা পড়ছেন এটার মধ্যে নাম দেওয়া আছে বিভিন্ন স্টেজের, যে প্রি কনভেনশনালের আন্ডারে কি কি আসে এবং কিরকমভাবে আসে। তো আপনারা স্টেজগুলি ওইখান থেকে নামটা দেখে নেবেন। এখানেও আমি নাম দিয়ে দিয়েছি, কিন্তু হয়তো আপনাদের বইয়ের সাথে ডিফার করতে পারে বা ডিফারেন্ট হতে পারে। তো প্রথম স্টেজটা আমি দেখি প্রি কনভেনশনাল লেভেল। এখানে বলছে অ্যাট দ্য প্রি কনভেনশনাল লেভেল মরালিটি ইজ এক্সট্রিমলি কন্ট্রোল। বলছে প্রি কনভেনশনাল যে এজটা না, এটার মধ্যে বড়রা ছোটদের মরালিটিটাকে এক্সট্রিমলি কন্ট্রোল করতে পারে। কিরকম ভাবে? স্টেজ 1 অবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। প্রথম স্টেজটাকে বলছে অবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট, মানে তুমি যদি বাধ্য বাচ্চা হও তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে, আর যদি না হও তাহলে পানিশমেন্ট দেওয়া হবে। স্টেজ 1 এর মধ্যে এই ধারণাটা পুশ করা হয় বাচ্চাদের মধ্যে। ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ রাইট অ্যান্ড রং বেসড অন ডাইরেক্ট কনসিকুয়েন্সেস টু দেমসেলভস। বলছে এই অবিডেন্স পানিশমেন্ট থিওরিটা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ডিং অফ রাইট অ্যান্ড রং। বাচ্চাটাকে প্রথমে কি হয়, ডাইরেক্ট কনসিকুয়েন্স টু দেমসেলভস, তাদেরকে বোঝানো হয় যে কোনটা রাইট আর কোনটা রং। তারা নিচে থেকে ভাবে না, কিন্তু ওদেরকে বোঝানো হয় যে তুমি যদি জল ধরো বেশি তোমার ঠান্ডা লেগে যাবে, এটা খারাপ, আর তুমি যদি বেশি জল নিয়ে খেলা করো তাহলে আমি তোমাকে পানিশ করব। তো বড়রা যেটা রাইট অ্যান্ড রং এর থিওরি তাদের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং তারা কি করে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট থিওরির উপর কাজ করে তাদের মোরালিটিটা এক্সট্রিম কন্ট্রোল থাকে স্টেজ 1 এর মধ্যে। যেটা 3 থেকে 7 বছরের যে এজটা, এটা 3 থেকে আমরা ধরে নিই 5 অবধি প্রি কনভেনশনালের স্টেজ 1 কাজ করে। নেক্সট যদি আমি দেখি স্টেজ 2 ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। এখানের স্টেজটার নাম দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ কি? Individuals recognize that others have different perspectives and begin to act in ways that serve their interest, often through reciprocal actions. তো এই স্টেজটার মধ্যে কি হয়, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। ওই সময়ে বাচ্চাদের মধ্যে এই থিঙ্কিংটা চলে আসে যে বড়রা যেটা বলছে সেটা আমার করতে নাও ইচ্ছা হতে পারে। ডিফারেন্ট পার্সপেক্টিভস থাকে ডিফারেন্ট মানুষের, অ্যান্ড বিগিন টু অ্যাক্ট ইন ওয়েজ। তো দেখবেন আপনারা, আমরা কি বলি জেনারেলি, একটা বাচ্চা যখন 4 বছরের বা 5, 6, 7 এইসব এইজে চলে যায় না, আমরা প্রায় সময় বলে থাকি যে এখন যা দুষ্ট হয়েছে মানে কি, মানে ও আমার কথা শুনে না, ওর একটা নিজস্ব লাইফ চলে এসেছে, ওর রুদ্রের মধ্যে খেলতে ইচ্ছে হচ্ছে, ও বালি দিয়ে খেলছে, আমার কথা মতো টোটালি ওকে আমি কন্ট্রোল করতে পারছি না। তখন আমি বলি কি যে বাচ্চাটা দুষ্ট হয়ে গেছে। দুষ্ট হয়ে গেছে এই যে স্টেজটা, এটা বেসিক্যালি আছে 5, 6, 7। তো আমাদের এখন যেহেতু আমরা লরেন্স কোলবার্গের মরাল থিওরি পড়ছি, আমরা জানি যে বাচ্চারা তখন প্রি কনভেনশনাল স্টেজের সেকেন্ড স্টেজটার মধ্যে থাকে, যেটাকে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ বলা হয়। নেক্সট হচ্ছে দ্য কনভেনশনাল লেভেল। দ্য কনভেনশনাল লেভেল ইজ মার্কড বাই দ্য ইন্টারনালাইজেশন অফ সোসাইটাল নর্মস। বলছে যে কনভেনশনাল লেভেলটা, এটার মধ্যে আমরা দেখেছি গুড বয় অ্যাটিটিউড। বলছে এটা ইন্টারনালাইজেশন অফ সোসাইটাল নর্মস। একটা সোসাইটির মধ্যে আমরা অনেকগুলি রুলস রেগুলেশন ক্রিয়েট করে রেখেছি। কনভেনশনাল লেভেলের যে ফার্স্ট স্টেজটা, আর যেটা অ্যাকর্ডিং টু থার্ড স্টেজ হবে, কারণ 2টা স্টেজ তো প্রি কনভেনশনালে চলে গেল, কনভেনশনালের মধ্যে থার্ড স্টেজটা হচ্ছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এই যে বললাম টিচারকে গিয়ে নালিশ করা যে ম্যাম দেখো অন্যরা ক্লাসে দুষ্টামি করছে, এটা হচ্ছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। নিজেকে ভালো দেখানোর জন্য টিচারের সামনে নিজেকে প্রেজেন্ট করা।
focuses on living up to social expectations and rules with an emphasis on maintaining relationship and gaining social approval. বলছে কনভেনশনাল লেভেলের যে থার্ড স্টেজটা আছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই স্টেজে বাচ্চারা কি করে অন্য যে গুড বয় অ্যাটিটিউড যেটাকে আমরা বলি এটা কন্টিনিউ করে। অন্য আমাকে কি মনে করছে, সোসাইটির মধ্যে যে নর্মসটা আছে আমি এটা ফলো করে চলবো, আর এতে করে মানুষ আমাকে ভালো বলবে। যেমন আমরা অনেক সময় দেখি কি স্বাধীনতা দিবস বা এমন কিছুতে যখন স্কুলে ফুল নিয়ে যেতে বলা হয় বাচ্চাদেরকে, কিছু কিছু বাচ্চা অনেক ভুরে উঠে অনেকগুলি ফুল কালেক্ট করে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ টিচার ভালো বলবে বা এতগুলি ফুল এনেছো। এই যে বাইরের থেকে যে অ্যাপ্রুভেলটা, গেইনিং সোশিয়াল অ্যাপ্রুভেলটা তখন কাজ করে। অন্য আমাকে ভালো মনে করছে না খারাপ মনে করছে, টিচারদেরকে খুশি করার জন্য বা বড়দেরকে খুশি করার জন্য গুড বয় অ্যাটিটিউডটা কাজ করে স্টেজ 3-তে। স্টেজ 4 বলছে মেনটেইনিং সোশিয়াল অর্ডার। এই যে সেম যে ক্লাস চলাকালীন কোনো রকম কথাবার্তা হতে পারবে না, বা সোসাইটির মধ্যে বিভিন্ন রকম নর্মস আছে, আমরা নর্মসগুলি শিখাই বাচ্চাদেরকে যে এই সোশিয়াল রুলস তোমাকে ফলো করতে হবে। বাচ্চাটা কি হয় অন্যদেরকে খুশি করার জন্য বা নিজে থেকে তারা বুঝে নেয় যে এইগুলি ফলো করলে আমি সমাজের কাছে ভালো চোখে থাকবো। হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ ল, তাদেরকে বোঝানো হয় লটা কতটা ইম্পর্টেন্ট। যেমন বাচ্চাদেরকে আমরা শিখাই যে তোমার যদি কিছু চাই, তোমার যদি টাকা চাই বা কিছু তো তোমার পছন্দ হয় এসে বলো, অন্য কারোরটা না বলে নেওয়াটাকে পাপ বলে, এটাকে চুরি বলে। এই যে জিনিসগুলি আমরা বাচ্চাদের মধ্যে ইনকালকেট করি, মরালিটিগুলি, এটা এই স্টেজ 4 থেকে তারা শিখে নেয় যে খারাপ ভালো কি, চুরি করা মহাপাপ, অন্যের জিনিস অন্যকে না জিজ্ঞেস করে হাত দেওয়াটা খারাপ। এই ল অর্ডার অ্যান্ড অথরিটি এগুলি তারা চিনে নেয়। ওয়ের মরাল ডিসিশনস আর বেসড অন অবেইং রুলস, তারা কি করে মরাল ডিসিশনস নেয় কিসের উপর? অবেইং রুলস। তারা রুলস ফলো করে, যে যেটা রুল এটা ফলো করেই তারা চলে। আপহোল্ডিং দ্য সোশ্যাল সিস্টেম, সোসাইটির মধ্যে যেরকম রুলস দেওয়া আছে এটাই তারা ফলো করে। কখন? স্টেজ 4-এ কনভেনশনাল লেভেলে। তারা নিজের থেকে কোনো প্রিন্সিপাল রুলস বানায় না। যে আমি ধরো একটা বাচ্চা, দুইটা বাচ্চা পাশাপাশি বসে আছে, একটা বাচ্চার কলম খুব সুন্দর, এবার সেকেন্ড বাচ্চাটার খুব পছন্দ হয়েছে, কিন্তু তারা তখন আছে কনভেনশনাল লেভেলে স্টেজ 4-এ দুইটা বাচ্চাই। তখন একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করলো তুই কলমটা কার থেকে নিয়েছিস? ও বললো এটা আমার বাবার কলম, বাবাকে জিজ্ঞেস না করে নিয়ে এসেছি। এবার এই সেকেন্ড বাচ্চাটার থিঙ্কিং হতে পারে যে ও তো জিজ্ঞেস না করে নিয়েছে, আমিও নেই না ওর থেকে জিজ্ঞেস না করে। কিন্তু না, এই জিনিসটা স্টেজ 4-এ কাজ করবে না, কারণ বাইরের থেকে থিঙ্কিং ওর মধ্যে আসছে না। ও জানে যে কোনটা খারাপ কোনটা ভালো, সোসাইটি যেটা ওকে বুঝিয়েছে। ও বলবে না আমার মা বলেছে কাউকে জিজ্ঞেস না করে কলম নেওয়াটা পাপ, তাহলে আমি ওর কলমটা টাচ করব না, আমার পাপ হবে বা এটা ঠিক না। কিন্তু ও একবারও ভাববে না যে ও তো ওর বাবাকে না জিজ্ঞেস করে নিয়েছে, তাহলে আমিও ওকে জিজ্ঞেস না করে নিই। এই যে লজিকগুলি স্টেজ 4-এর মধ্যে কাজ করে না। তারা যেরকম রুল সেট করা আছে, তাদেরকে যেরকমভাবে শেখানো হয়েছে তারা ওটাকে ওবে করে, তাদের নিজস্ব থিঙ্কিং তখন আসে না। নেক্সট আসলো আমার at the post conventional level morality is based on abstract reasoning। এবার হচ্ছে এই যে বললাম আমি লজিক কাজ করা, এই এইজের মধ্যে অ্যাবস্ট্রাক্ট রিজনিং কাজ করে, লজিক কাজ করে, অ্যাবস্ট্রাক্ট রিজনিং অ্যান্ড প্রিন্সিপালের উপর কাজ করে মরালিটি বেস হয়। যেমন স্টেজ 4 সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। আমার কি ভালো লাগে, বলে না যে সঙ্গ খারাপ হলে বাচ্চা খারাপ হয়ে যায়, এটা হচ্ছে সোশিয়াল কন্ট্রাক্ট। আর ইন্ডিভিজুয়াল রাইটস, আমার কি ভালো লাগে আমার কি খারাপ লাগে। যখন আমরা বলি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটা বাচ্চাকে 13 বছরের পরে, যেমন 14-15 বছরের বাচ্চারা, ওই পিরিয়ডটাকে স্টর্ম পিরিয়ড বলা হয়। আমরা পেডাগজিতে অন্য চ্যাপ্টারে পড়েছি যে অ্যাডাল্টহুডকে স্ট্রং এজ বলা হয়। কেন? কারণ ওই এজে না সোশ্যাল কন্ট্রাক্টটা অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। আমি কার সাথে চলছি, একটা বাচ্চা খারাপও হতে পারে ভালোও হতে পারে।
involves recognizing that laws and rules are social contracts that can be changed when they do not promote general welfare. তো বলছে এই সময়ে ভালোও হতে পারে খারাপও হতে পারে। ওই সময়ে বাচ্চাদের মধ্যে এই বুঝটা চলে আসে, এই বুদ্ধিটা চলে আসে যে লস অ্যান্ড রুলস যেগুলি আমাদের সোসাইটির মধ্যে নিয়ম কানুন বানানো আছে, এটা যদি মাস কমিউনিটির জন্য অনেকের জন্য ভালো না হয় তাহলে এটাকে চেঞ্জ করতে বাধা নেই। যেমন একটা ক্লাসের বাচ্চাদেরকে বলা হলো যে কি উদাহরণ দেওয়া যায়, এখানে যে কোনো কিছু উদাহরণ হতে পারে, যেমন সোশিয়াল কন্ট্রাক্টের দ্বারা তারা জানে, যেমন সতীদাহ প্রথা। আমি বলছি স্কুলের কোনো একটা বাচ্চাকে বলা হলো যে তোমার গ্রামে সতীদাহ প্রথা চলছে, এবার তারা সবাই মিলে ডিসাইড করলো আরে এটা তো খারাপ, কিন্তু ওই গ্রামে এটা প্রসিদ্ধ সতীদাহ প্রথা চলছে, কিন্তু এটা মাস মিডিয়ার জন্য কোনো ভালো হচ্ছে না, তাই তারা কি করলো, তারা তাদের রুলস চেঞ্জ করে নিল। তারা যেটা শিখলো যে বড়দের এগেনস্টে যেতে নেই, তারা তখন বড়দের এগেনস্টে গিয়ে বলল যে না তোমরা যেটা করছো এটা ভুল। Involves recognition that laws and rules are social contracts that can be changed. কারণ এই বয়সের বাচ্চারাই এটা করতে পারবে, তারা শিখে গেছে যে রুলস যদি মাস মিডিয়ার জন্য, মাস মিডিয়া কি বলছি, মাস কমিউনিটির জন্য ঠিক না হয় তাহলে সেটাকে চেঞ্জ করা যায়। এই বুঝটা কখন আসে, পোস্ট কনভেনশনাল লেভেলে, স্টেজ 5-এ। স্টেজ 6-এ কি আসছে, স্টেজ 6 যেটা আমরা বললাম বয়স্ক মানুষের কথা যখন বললাম আমি, ইউনিভার্সাল প্রিন্সিপালস, তখন তাদের মধ্যে ইউনিভার্সাল প্রিন্সিপাল চলে আসে, নিজস্ব একটা বুঝবুদ্ধি চলে আসে। দুনিয়ার কথা তখন তারা পরে ভাববে, আগে ভাববে আমার কাছে কোনটা সঠিক। ইউনিভার্সাল প্রিন্সিপাল ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাডহেরেন্স টু সেলফ চুজেন এথিক্যাল প্রিন্সিপাল। সেলফ চুজেন এথিক্যাল প্রিন্সিপাল, আমি কোনটাকে সঠিক মনে করি। আমি যদি চুরিকে সঠিক মনে করি আমি চুরি করব, আমাকে কেউ বুঝাতে পারবে না যে আমি পাপ করছি। আমি যদি মানুষকে খাবার খাইয়ে মনে করি এটা আমার পুণ্য হয় তাহলে আমি এটাই করব, কেউ আমাকে বুঝাতে পারবে না যে না না মানুষকে খাইয়ে নয়, তুমি মন্দিরে গিয়ে পুণ্য অর্জন করো। বা কেউ যদি বলে যে তুমি 2 ঘন্টা করে মালা জপ করো, আমি বলবো না আমি 1 ঘন্টা করে বসলেই আমার মনে হয় যথেষ্ট। কারণ থিঙ্কিংটা তখন টোটালি নিজের চলে আসে, সেলফ চুজেন এথিক্যাল হয়ে যায়। কখন, পোস্ট কনভেনশনাল লেভেলের স্টেজ 6-এ। ইউনিভার্সাল প্রিন্সিপালস ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাডহেরেন্স টু সেলফ চুজেন এথিক্যাল প্রিন্সিপালস দ্যাট রিফ্লেক্ট ইউনিভার্সাল হিউম্যান রাইটস, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি ইভেন ইফ দে কনফ্লিক্ট উইথ লজ অ্যান্ড রুলস। এবার কি হয়, জাস্টিস, লস অ্যান্ড রুলসকেও তারা ডিনাই করে। আমি কিছুদিন আগে একটা ইউপির নিউজ দেখছিলাম যেখানে একটা ভাই ওর বোনের যে কিলার, যে ওর বোনকে যারা হত্যা করেছে ওই কিলারের মাথাটা কেটে নিয়ে পুলিশ স্টেশনে সারেন্ডার করেছে, বলেছে যে ওরা আমার বোনকে মেরেছে তাই আমি ওদেরকে মেরেছি। তো এই উদাহরণটা এখানে একটু বোঝার জন্য আপনারা ইউজ করুন যে তখন একটা এথিক্যাল প্রিন্সিপাল নিজের চলে আসে। রুলস কি বলছে, কনফ্লিক্ট উইথ রুলস অ্যান্ড লজ। রুলস যদি বলে যে অন্যকে খুন করা পাপ, অন্যকে খুন করাটা অনেক বেশি খারাপ কাজ, তখন এটা তারা মানবে না, কারণ তাদের একটা নিজস্ব রাইটস, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটির থিঙ্কিং চলে আসে। ওই ছেলেটা ভাবলো যে আমি এটাকে সঠিক মনে করছি, আমার বোনকে মেরেছে মানে আমি ওকে মারবো, এটা কোনো ভুল নেই। তো সেলফ চুজেন ইথিক্যাল প্রিন্সিপাল এখানে কাজ করছে। তো আমরা বলবো যে এই যে কিলারটার কথা আমি এখন উদাহরণ দিলাম, উনি পোস্ট কনভেনশনাল পিরিয়ডের স্টেজ 6 থেকে বিলং করেন, কারণ ওই সময়ে আমরা ভালো খারাপ নিজে চিন্তা করি, সোসাইটিতে কি সোশিয়াল নর্মসে কোনটাকে ভালো বলে খারাপ বলে এত কিছু আমরা ভাবি না। নেক্সট, Kohlberg's theory has been influential in understanding moral development though it has faced critics for its western centric bias and potential gender bias। বলছে যে কোহলবার্গস যে থিওরিটা এটা বেশিরভাগ ক্ষেত্রে, যেমন একটা নাম দেওয়া হয়েছে গুড বয় অ্যাটিটিউড, তো এটা গুড গার্ল অ্যাটিটিউড নাম দেওয়া হলো না কেন? তো অনেকে যারা ক্রিটিক তারা কোহলবার্গস থিওরিকে এটা বলে ক্রিটিসাইজ করেছেন যে এটা জেন্ডার বায়াসড, এটা জেন্ডারকে বেশিরভাগ ছেলেদেরকে নিয়ে কথা বলেছে, জেন্ডার বায়াসড। আরেকটা বলেছেন ওয়েস্টার্ন সেন্ট্রিক বায়াস। উনার যে থিওরিটা এটা হয়তো ওয়ার্ল্ডের দুনিয়ার সব মানুষের সাথে ম্যাচ
ম্যাচ করে না, এটা শুধু ওয়েস্টার্ন সেন্ট্রিক বায়াসনেস, ওয়েস্টার্ন মানুষগুলি কোন এইজে কিরকম চিন্তাধারা করে ওইটা নিয়ে উনি ডিসকাস করেছেন। তো এই দুইটা হচ্ছে ওয়েস্টার্ন ক্রিটিক বায়াস আর জেন্ডার বায়াস, এই দুইটা হচ্ছে ওনার কি বলে ওটাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিসে আমরা বলতে পারি যে কোহলবার্গস থিওরির দুইটা লেগ পয়েন্ট আর কি। যারা ক্রিটিক্স তারা সমালোচনা করেছেন, কোহলবার্গসের থিওরির দুইটা কমই বের করেছেন। Nonetheless, it remains a foundational theory in moral psychology, providing insight into how individuals develop complex moral reasoning capabilities over time. এছাড়া এই সমালোচনাগুলি ছাড়া যদি আমি দেখি, এই কোহলবার্গসের থিওরিটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এটা ফাউন্ডেশন তৈরি করেছে মরাল সাইকোলজির, আর দেখিয়েছে যে কিভাবে ইন্ডিভিজুয়াল একজন মানুষ ধীরে ধীরে সহজ থেকে কমপ্লেক্স মরাল রিজনিং অ্যাবিলিটিস ডেভেলপ করে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। একটা বয়স থেকে আরেকটা বয়সে যেতে যেতে আস্তে আস্তে মানুষের একদম বয়স্ক হওয়ার আগ অবধি যে মরাল ডেভেলপমেন্টটা মানুষের মধ্যে হতে থাকে, এটা সহজ থেকে সিম্পল টু কমপ্লেক্সের দিকে ধাবিত হয়। মানুষ আস্তে আস্তে অনেক কমপ্লেক্স মরাল রিজনিং নিয়ে ডিল করে। তো এটাই ছিল কোহলবার্গসের থিওরি। এবার আজকে আমি ক্লাসটা করার পর কোহলবার্গস থিওরির যে কোনো কোয়েশ্চেন আপনারা নিতে পারেন, যে কোনোখান থেকে নিয়ে দেখুন যে আপনি পারেন কিনা। আমি বিশ্বাস করছি যে আজকের ক্লাসটা যারা ভালো করে পুরোটা ক্লাস দেখেছেন, কোহলবার্গস আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া যদি কোনো রকমের কোনো কমেন্ট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার যদি কোনো কিছুতে কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন, আমি নেক্সট ভিডিওতে চেঞ্জ করার চেষ্টা করব। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি আপনার উপকারী হয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আমিও একটু উৎসাহ পাই। থ্যাংক ইউ সবাইকে আবারও পাশে থাকার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে।